নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আপনারা শুনবেন ফিরে এলো মিসেস কুমুদিনী। ইতিপূর্বে গল্পের প্রথম খণ্ড আবার মিসেস কুমুদিনী গল্প কথা থেকে প্রকাশিত হয়েছে। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করতে পারেন। আগে প্রথম খণ্ডটি শুনে তবেই আজকের পর্ব শুনবেন। চলুন তবে শুরু করা যাক আজকের নিবেদন। ফিরে এলো মিসেস কুমুদিনী। গাড়ি ড্রাইভ করে রথিনবাবুকে নিয়ে যতক্ষণে গোরস্থানে পৌঁছালাম ততক্ষণে ভোর হয়ে গিয়েছে। আগের মতোই এবারও কুমুদিনীর কবরের কাছাকাছি গাড়ি পার্ক করলাম। কাল রাতের ওই ব্যাটাকে যদি এখন পায় তাহলে ওর নিস্তার নেই। যদি সে এবার দুই কাঁধে দুটো লাশ নিয়েও যায় তাও আমি ওকে গুলি করব। প্রয়োজন পড়লে 5টা বুলেটই খরচ করব। তাতেও যদি কাজ না হয় তাহলে সরাসরি ব্যাটাকে গাড়ি চাপা দিয়ে দেব। এসব ভাবতে ভাবতে রথিন আর আমি গাড়ি থেকে নেমে কুমুদিনীর কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। সেই দুর্গন্ধটা এখনো কিছুটা পাওয়া যাচ্ছে। তার মানে লোকটা আবারও ফিরে এসেছিল, কবরটাকে আবার আগের মতো করে দিয়ে গিয়েছে। ওহো, অফিসে না গিয়ে এখানে থাকলে ব্যাটাকে হাতের মুঠোয় পেয়ে যেতেন। খুব ধীরে ধীরে কথাটা বললেন রথিন। আরে ও যে আবার ফিরে আসবে সেটা আমি জানবো কিভাবে? যদিও এখানে আমি পরে আবার আসি অন্য কারণে। আসলে আমি যে পাগল হয়ে যাইনি এ ব্যাপারেই নিশ্চিত হওয়ার জন্য। কারণ চোখের সামনে যা দেখেছি তা দেখে সুস্থ থাকা বড়ই মুশকিল। সূর্যোদয় হলো, আলোকিত হয়ে উঠল গোরস্থান। লোকটা যে পথে দৌড়েছিল সেই পথ ধরে হেঁটে চলেছে আমরা। হাঁটতে হাঁটতে একসময় বেড়ার কাছে চলে এলাম। বেড়ার ওপর নিচে ডানে বামে চোখ বোলাচ্ছি। ভেবেছিলাম আশেপাশে হয়তো স্প্রিং বোর্ড বা ওই জাতীয় কিছু থাকবে, যার জন্য লোকটা কাল রাতে অত উঁচুতে লাফ দিয়েছে। কিন্তু সেরকম কিছুই পেলাম না। দুজন গিয়ে আবারও গাড়িতে উঠলাম। চলে গেলাম সরাসরি কবরস্থানের পিছনে। ডান পাশের রাস্তায় আছে এখন। নালার কাছে যাওয়ার আগে অতি সাবধানে গাড়িটা পার্ক করতে হলো। নালার চারপাশে কর্দমাক্ত, কাদায় বুটের ছাপ। নালা থেকে জল উপচে চারপাশে চলে এসেছে, যে কারণে জায়গাটা একরকম জলাভূমির মতোই হয়ে রয়েছে। চারপাশ ভেজা নরম মাটি। তবে এর মধ্যেও আফসোসের ব্যাপার হলো কাদা যেখানে শুকিয়ে গিয়েছে সেখান থেকেই কিভাবে যেন উধাও হয়ে গিয়েছে জুতোর ছাপ। একটু উঁচুতে উঠতেই দেখতে পেলাম চারপাশে গাছপালা ঘন হয়ে এসেছে। এদিককার মাটি তুলনামূলক শুকনো। জংলা জায়গাটার ভেতর দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটলাম। অবশেষে সামনে একটা খোলা উন্মুক্ত জায়গার আবির্ভাব ঘটল। গাছের সংখ্যা এই স্থানে খানিক কম। অধিকাংশ উদ্ভিদ বেড়ে উঠেছে একটা পুরনো করাত কলকে কেন্দ্র করে। কলের একদিকে ধসে পড়েছে। অংশটার এখন বেহাল অবস্থা। বহুদিনের পুরনো কাঠের মিহি গুঁড়ো জমে স্তূপ হয়ে রয়েছে সেখানে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে কাঠের সেই গুঁড়োর স্তূপ কালচে রং ধারণ করেছে। করাত কলের ভেতরে প্রবেশ করলাম। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে প্রতিটা ফ্লোর বোর্ড যেন প্রতিবাদ জানালো। ভেতরটা বিশাল, কিন্তু মনে হলো আমাদের হাঁটার সঙ্গে তাল মিলিয়ে সমগ্র করাত কলটা যেন নড়ছে।
এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে আমি রথিনবাবুকে বললাম, চলুন ফেরা যাক। অনেক প্রাচীন আমলের দালান এটা, যে কোনো সময় পুরোটা ভেঙে ধসে পড়তে পারে। ফিরতি পথ ধরলাম দুইজন। আবারও নালার কাছাকাছি চলে এসেছি। এমন সময় সামনে থাকা একটা গাছের ডালে কি একটা যেন লেগে রয়েছে দেখলাম। জিনিসটা কি? একটু কাছে গিয়ে ভালোভাবে দেখার জন্য নিচু হলাম, আর সঙ্গে সঙ্গে সেটা থেকে একটা পরিচিত দুর্গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। আরে, ঠিক এই গন্ধটাই তো কালকে কবরস্থানে পেয়েছিলাম। রুমাল বার করে জিনিসটাকে তুলে রুমালের মধ্যে পেঁচিয়ে পকেটে ভরলাম। গাড়ির কাছে পৌঁছালাম এক সময়। এবার গাড়ি নিয়ে চললাম শহরের দিকে। এখান থেকে পেশাওয়ারের মূল শহরের বাজারটা বেশি দূরে নয়। আমরা চলেছি সেই দিকে। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় রথিনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা কমলবাবু, লোকটা কি রাস্তার কোনো পাগল? পাগল হলেও আমার মনে হয় না সাধারণ কোনো পাগল। সাধারণ কেউ অত উঁচু বেড়া এক লাফে পার হতে পারে না। তার উপর ব্যাটার কাঁধে একটা লাশ ছিল। কাঁধে লাশ নিয়ে ওই পাশের কাদা আর নালা অতিক্রম করা কোনো মানুষের কাজ বলে তো মনে হয় না। এ নিশ্চয়ই ভিন্ন কিছু। ভিন্ন কিছু বলতে মানে আপনি কিসের কথা বলতে চাইছেন? সেটাই তো খোঁজার চেষ্টা করছি, আমি তো নিজেও জানি না। শহরের মূল অংশে এসে গাড়িটা পার্ক করলাম। নেমে এলাম ড্রাইভিং সিট থেকে। খোলা বাতাসে বেরিয়ে পকেট থেকে রুমালটা বার করে ওটার ভাঁজ খুললাম। সঙ্গে সঙ্গে আবারও সেই তীব্র সাংঘাতিক দুর্গন্ধটা নাকে এসে ধাক্কা মারল। এবার রথিনবাবুর নাকও কুঁচকে গিয়েছে। তিনি নিচু হয়ে রুমালটার দিকে একবার তাকালেন, ভ্রু কুঁচকে বললেন, মাংস লেগে থাকা এক টুকরো কাপড়, তাই না? শুধু মাংস নয়, পচে যাওয়া মাংস। কাপড়টা এসেছে ওই লোকের কোট থেকে। আপনার স্ত্রীর লাশ নিয়ে যখন পালাচ্ছিল বেটা, সেই ছোটার সময় এই টুকরোটা গাছের সাথে লেগে ছিঁড়ে যায়। ভাবুন তো, জীবন্ত অবস্থায় কোনো মানুষের শরীরে এমন মাংস থাকা সম্ভব কি? মাংসের টুকরোটা তো কুমুদিনীর লাশ থেকেও আসতে পারে। হতেই পারে, কোনো সম্ভাবনাকেই তো আর উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কাপড়ের ভেতরের অংশে লেগেছিল মাংসের টুকরো। আমার মনে হয় এটা ওই শয়তান লাশ চোরেরই হবে, ওর শরীর থেকেই এসেছে। হার্ডওয়্যার স্টোরে গিয়ে কিছু দরকারি জিনিসপত্র কিনলাম। তারপর গাড়ি হাঁকিয়ে আবার কবরস্থান। এবার গোরস্থানের ভেতরের মূল জমিতে ঢোকালাম গাড়ি, কারণ যে কাজটা করতে চলেছি তা জনসমক্ষে করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। একটু হলেও আড়াল দরকার। আমার গাড়িটা এক্ষেত্রে আড়াল হিসাবে কাজ করবে। রথিনকে চারপাশে সতর্ক নজর রাখতে বললাম। এই দিনে দুপুরে কেউ আমাকে সন্দেহের দৃষ্টিতে না দেখলেই হলো। লোকজন আমাকে গোরখোদক মনে করুক, তাতে কোনো সমস্যা নেই। লাশ চোর না ভাবলেই হয়। আপনি এখন কবর খুঁড়বেন? অবশ্যই। এই বলে শুরু করলাম কাজ। রথিনের চেহারা দেখে বুঝলাম ব্যাপারটা তার খুব একটা ভালো লাগছে না। সেটা তো স্বাভাবিক। তবে যাই হোক, সে আমাকে থামালো না, কারণ আমরা দুইজনেই রহস্য উদ্ঘাটন করতে চাই।
মাটি নরম থাকায় কবর খুঁড়তে কোনো সমস্যা হলো না। খানিক পর কফিনটা দৃশ্যমান হলো। নিচে নেমে ডালার ওপর থেকে মাটি সরালাম। তারপর নতুন কেনা শাবলের আগা দিয়ে কফিনের ডালাটা খুললাম। ডালাটা প্রচণ্ড ভারী। ওটা উঁচু করতে গিয়ে আমার জান প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড়। এই সময় মনে পড়ল গতকাল রাতের সেই লোকটার কথা। সে কত সহজে ডালাটা তুলে ফেলেছিল, যেন কফিনটা তার কাছে স্রেফ কার্ডবোর্ডের তৈরি বাক্স। আজ কিন্তু কফিনের ডালা সরিয়ে দেখলাম কফিনের ভেতর মিসেস কুমুদিনী শুয়ে রয়েছেন। ওকে দেখে একদম তাজা মনে হচ্ছে। সব থেকে বড় কথা, লাশ থেকে কোনো দুর্গন্ধও আসছে না, শুধু হালকা একটা বাসি গন্ধ আসছে। এই যা থাকাটা স্বাভাবিক। ভেজা স্যাঁতসেঁতে মাটির নিচে এমন গন্ধই হয়। লক্ষ্য করলাম কুমুদিনীর পরনে রাতের সেই পেটিকোট, আর ওর বাদবাকি পোশাক সমস্তটাই মাথার নিচে ভাঁজ করে রাখা। জুতো জোড়া রাখা রয়েছে পায়ের কাছে। ও জিসাস, ওকে দেখে তো পুরো জীবিত মনে হচ্ছে। সুস্থ স্বাভাবিক মানুষের মতো লাগছে দেখতে। কিন্তু ওকে তুলে নিয়ে গিয়ে আবার রেখে যাওয়ার মানেটাই কি বলতে পারেন? তা তো আমি নিজেও জানি না। তবে এখন বুঝতে পারছি আমাকে আমার মায়ের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনার মা, তিনি কি করবেন? গেলেই বোঝা যাবে। আসলে আমার মা এই শহরের একমাত্র লাইব্রেরিয়ান। সে এমন একজন মানুষ যে জ্যোতির্বিদ্যা, এক্সট্রা সেন্সারি পারসেপশন, এলিয়েন, ভূত প্রেত সবকিছুই বিশ্বাস করে। এই পৃথিবীতে এমন কিছুই নেই যা সে বিশ্বাস করে না। তার চাইতে বড় কথা, সে অনেক কিছু জানেও। মায়ের জ্ঞানের পরিধি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। যেমন ধরুন, অনেক উদ্ভট বিষয় যার অস্তিত্ব সম্পর্কে লোকজন প্রায় অজ্ঞ। তারই নারী নক্ষত্র জেনে বসে রয়েছে আমার মা। এই শহরের ব্যাপারেও অনেক কিছু জানেন। ছোটবেলা থেকে এই বিদুষী মহিলার জ্ঞানের বহর দেখতে দেখতে আমি অভ্যস্ত। তার অগাধ পড়াশোনা আমাকে কোনোদিনও আকৃষ্ট করেনি ঠিকই, তবে এখন মনে হচ্ছে আমাকে তার কাছে যেতেই হবে। লাইব্রেরিতে গিয়ে যখন পৌঁছালাম, দেখলাম সেটা প্রায় জনশূন্য। বিশাল এই লাইব্রেরির পুরোটাই মা নিয়ন্ত্রণ করে। ঢোকার সময় মা আমাকে দেখতে পেয়েছে, আর দেখা মাত্রই ভ্রু কুঁচকে মুখ বেঁকিয়ে ফেলল। এই হলো মার এক সমস্যা। মা সবসময় এমন একটা চেহারা করে রাখে যে দেখলেই মনে হবে সে এইমাত্র চিরতার রস গিলেছে। যাই হোক, আমি এসবে খুব একটা আমল না দিয়ে মায়ের দিকে তাকিয়ে হাত নাড়লাম। সেও হাত নেড়ে আমাকে পিছনে যেতে বলল। যেদিকটা ইশারা করল সেদিকে ওনার অফিস। লাইব্রেরিতে ধর্মীয় সাহিত্যের জন্য আলাদা একটা বিভাগ আছে। আমি রথিনকে সেখানে বসতে বলে মায়ের ইশারায় তার পিছু পিছু আসার নির্দেশ পেলাম। অফিস রুমটা সাধারণত দুটো ক্লজিটের চেয়ে সামান্য বড়, কাগজপত্রে বোঝায়। ডেস্কের পিছনে বসল মা, আমি বসলাম সামনে। মাই প্রথম কথা বলল। তো নিশ্চয়ই টাকা চাইতে এসেছো? মা, আগে কখনো টাকা চেয়েছি নাকি তোমার কাছে এভাবে? কখনোই না, কিন্তু সপ্তাহ যায়, মাস যায়, কখনো তো দেখা করতে আসো না। তাছাড়া শহরের অভিজাত এলাকায় থাকো, তাই ভাবলাম টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারেই হয়তো দেখা করতে এসেছো। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা কে? তোমার বন্ধু? ওকে দেখে ঠিক সুবিধার মনে হচ্ছে না কিন্তু।
আরে আমি তো ওকে চিনি না ভালোভাবে। মা আমার দিকে চোখ ছোট করে তাকালো। মাকে চিন্তামুক্ত করার জন্য আবার বললাম, আসলে উনি হলেন আমার একজন মক্কেল। আবারও মুখ বাঁকালো মা। দেখো মা, কিছু মনে করো না, সরাসরি কাজের কথায় আসি। একটা ভীষণ সমস্যায় পড়েছি। তুমি যা কিছু জানো সেই সব নিয়েই সমস্যাটা। আমি যা কিছু জানি তার তালিকা করতে গেলে সারাদিন লেগে যাবে। সম্মতিসূচক মাথা নাড়লাম। কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা। তারপর সব কিছু খুলে বললাম মাকে। কবর খুঁড়ে লাশ বের করা, লম্বা কোট পরা লোকটার অস্বাভাবিক বৈশিষ্ট্য, কোনো কিছুই বাদ দিলাম না। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো মা। প্রাসঙ্গিক তথ্যগুলো স্মৃতির অতল থেকে বের করার চেষ্টা করছে বুঝি। খানিক পর হঠাৎ করে বলে উঠল, উইলিয়াম ডিকস্টা। মানে? পুরনো কবরস্থান, ওটা সেই বেড়ার পিছনে। কেউ আর এখনো ওখানে কবর দেয় না। তুমি যাকে দেখেছো তার কবর ছিল সেখানে। লোকটাকে ওই কবরস্থানে ফাঁসি দেওয়া হয় একটা গাছের ডালে ঝুলিয়ে। এখন সেখানে ওই পুরনো করাত কল রয়েছে। ওখানে কবর আছে নাকি? এক সময় ছিল, বন্যায় অনেকগুলো কবর ভেসে যায়। উইলিয়ামের কবরও সেখানে ছিল, কিন্তু কোনো সমাধি ফলক ছিল না কবরের উপর। বসো, এই শহরের ইতিহাস নিয়ে একটা বই আছে, 1900 সালে লেখা হয় বইটা। তাক থেকে একটা পুরনো বই বার করে আনলো মা। অফিসের চারপাশের দেওয়ালে অনেকগুলো বই ভর্তি তাক। সবগুলোই মায়ের ব্যক্তিগত সংগ্রহ হবে হয়তো। একটা বিশেষ বই ডেস্কের ওপর রেখে আবার চেয়ারে বসল মা। বই খুলে পাতা উল্টাতে শুরু করলো। খুঁজতে খুঁজতে কাঙ্ক্ষিত পৃষ্ঠায় এসে থামল। ও, এটা আবার দেখার কি দরকার? পুরো ঘটনাটাই তো জানা। এবার বইটা বন্ধ করে চেয়ারে হেলান দিল সে। উইলিয়াম ডিকস্টা একজন লাশ চোর ছিল। নিয়মিত লাশ চুরি করত সে। কেন? চুরি করা লাশ ডাক্তারদের কাছে বিক্রি করতো নাকি? না, মানে তুমি তো জানোই। না, জানি না। কিসের কথা বলছো? আসলে সে মৃতদেহগুলো নিয়ে গিয়ে সেই মৃতদেহর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। ছি, জঘন্য ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। লাশ নিয়ে নিজের ঘরে রাখত সে। মৃতদেহগুলোকে বিকৃত ভঙ্গিমা দান করত, ছবি আঁকত সেগুলোর। অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা, কারোর লাশই ওর হাত থেকে রক্ষা পায়নি। মোট কথা, বিপরীত লিঙ্গ হলেই লাশ নিয়ে চম্পট দিত। ভোর হওয়ার আগেই আবার লাশগুলো জায়গা মতো রেখে আসতো সে। ওর জন্য ব্যাপারটা ছিল বিশেষ উপাসনার মতো, তন্ত্রমন্ত্র, জাদুটোনা সংক্রান্ত ব্যাপার। কিন্তু এক সময় সে ধরা পড়ে যায়। পুরনো কবরস্থানে ওকে ঝোলানো হয়। পাদ্রী অভিশাপ দেয় ওকে। পরে ওর বাসায় তল্লাশি চালিয়ে কিছু নোটবুক খুঁজে পাওয়া যায়। সেগুলোর ভেতর ডিকস্টার হাতে আঁকা ছবি ছিল। সব ছবি নগ্ন নারী দেহের। কিন্তু মা, আমি ওকে নিজের চোখে দেখেছি। নয়তো সে এমন কেউ যে দেখতে একেবারে উইলিয়াম ডিকস্টার মতোই। লোকটা উইলিয়াম ডিকস্টা হওয়ার সম্ভাবনাই বেশি। তোমার তাই মনে হয়? আমি নিশ্চিত লোকটা উইলিয়াম ডিকস্টা। এই শহরে অনেক কিছুই আমার জানা। সেই জানার উপর ভিত্তি করেই সব বললাম তোমাকে। কিন্তু তুমি তো সব সময় আমার অতিরিক্ত পড়াশোনা নিয়ে হাসাহাসি করতে, মনে করতে আমি আস্ত হাম্মুক। এখন কি মনে হয় তোমার? আসলে তোমার কথা শুনে তো দোটানায় ভুগছি।
এতগুলো বছর পর সে কবর থেকে বেরিয়ে এলোটাই বা কিভাবে? আগের সব অপকর্ম এখন আবার কি কারণেই বা শুরু করলো? তাছাড়া অন্য কেউ তো হতেই পারে। সে হয়তো উইলিয়ামকেই অনুকরণ করার চেষ্টা করছে। তেমন কোনো সম্ভাবনা নেই। এই জামানায় আমি ছাড়া আর কেউ উইলিয়ামের ব্যাপারে কিছু জানে বলে তো মনে হয় না। কিন্তু মা, সে তো মৃত। আর 8-10 জন মৃতের মতো নয় সে। উইলিয়াম ডিকোস্টা সম্পূর্ণ আলাদা এক জিনিস, আগাগোড়ায় খাঁটি পিশাচ। এক বিন্দুও বাড়িয়ে বলছি না, সে আক্ষরিক অর্থেই একটা পিশাচ। ও ধরা পড়ে, দাঁড়াও মনে করে নি, ও ধরা পড়ে এই ধরো 1829 থেকে 39 সালের মধ্যবর্তী কোনো এক সময়। তখন দেশের অর্থনীতিতে মহামন্দা চলছিল। এই শহর তো মূলত গড়ে তুলেছে আগেকার দিনের লোকেরাই। বিভিন্ন জায়গা থেকে আসে ওরা, প্রত্যেকেই ছিল কম বেশি রক্ষণশীল। আগেকার আমলের লোকেরা পিশাচ সম্পর্কে অনেক কিছুই জানত। সেই আলিফ লায়লার আমল থেকেই পিশাচদের দৌরাত্ম্য চলছে। পিশাচেরা মৃতদের পছন্দ করে এবং তারা মৃত মানুষের কাছ থেকে শক্তি সংগ্রহ করে। আচ্ছা, যার ভেতর কোনো প্রাণী নেই তার কাছ থেকে কিভাবে শক্তি নেওয়া সম্ভব? অনেক বিশেষজ্ঞর মতে মৃত্যুর অনেকগুলো ধাপ রয়েছে। এই দুনিয়ায় কেউ মারা গেলেও তার মস্তিষ্ক বহাল তবিয়াতে কাজ করতে থাকে। তখন জন্ম আর মৃত্যুর মাঝামাঝি একটা ধাপে অবস্থান করে সে। বলতে পারো আমাদের দেহ থেকে আত্মাটা মুক্তি পায় ধীরে ধীরে, সময় নিয়ে। মৃত্যুও সেক্ষেত্রে শেষ কথা নয়। বাপ রে, তা এত কিছু তুমি কিভাবে জানলে? বই কালে ভদ্রে একটা দুটো পড়ে দেখতে পারো, আশা করি তোমার কাজের ক্ষেত্রে সুবিধাই হবে। তো যেটা বলছিলাম, মস্তিষ্কের মৃত্যু ঘটে ধীরে ধীরে, আর একটা পিশাচ ওই ধীর গতির মৃত্যুর সুযোগ নেয়। আত্মার অবমুক্তি বেশ লম্বা সময়ের ব্যাপার। সেই সময়ের মাঝেই পিশাচ মৃতদেহ থেকে অনেকটা শক্তি শুষে নেয়। মানে পিশাচেরা লাশের মাংস খায়? এই পৃথিবীতে অনেক ধরনের পিশাচ আছে। কেউ মৃতের মাংস খায়, কেউ আবার আক্রমণ করে জলজ্যান্ত মানুষদের। আবার অনেকে আছে যারা এই উইলিয়ামের মতো নারীর মরদেহ শিকার করে ওরা। কিন্তু উইলিয়াম পিশাচ হয়ে গেল কিভাবে? আস্তিক হোক বা নাস্তিক, মৃতদেহ নিয়ে অশুভ কিছু করার ইচ্ছে আছে এমন লোক নৃশংসভাবে খুন হলে তার পক্ষে পিশাচে পরিণত হওয়া সম্ভব। পিশাচ হওয়ার এই অপরিহার্য বৈশিষ্ট্যগুলো উইলিয়ামের মধ্যে বিদ্যমান। সে মেয়েদের লাশ চুরি করে সেগুলোর ছবি আঁকত, আরও অনেক কিছুই করত সে। বুঝতেই পারছো নিশ্চয়ই। লাশের সঙ্গে শারীরিক সম্পর্ক, তাই তো? মৃতদেহের সাথে সঙ্গম করলেই কি সেটাকে সম্পর্ক বলা যায়? যাই হোক, উইলিয়াম ভেবেছিল এমনটা করে ওই মেয়েদের আত্মা আর যৌবন কবজা করতে পারবে সে। ও যতই বুড়ো হতে থাকে ততই ওর মধ্যে অনন্তকাল বেঁচে থাকার ইচ্ছা প্রবলতর হতে থাকে। এসবের সাথে বিভিন্ন তন্ত্রমন্ত্র আর আচার অনুষ্ঠান তো ছিলই। সেসব আচার অনুষ্ঠানের জন্য কিছু জঘন্য তরল পান করতে হয়। লতা পাতা আর মানুষের দেহের অংশবিশেষ দিয়ে বানানো হয় সেই তরল। মৃতদেহর সাথে সঙ্গমের কারণে লাশের আত্মার শক্তিগুলোও সে পেয়ে যায়। তৎক্ষণাৎ সে সেগুলো নিজের ভিতরে টেনে নেয়। তাই সম্পূর্ণ আত্মা শূন্য হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটা লাশের কাছে বারবার ফিরে আসে উইলিয়াম।
এথেনা নামে একটা মেয়ে ছিল, আমার সহপাঠী। একই স্কুলে পড়তাম আমরা। এই কারণেই সব কিছু এখনো স্পষ্ট মনে আছে আমার। ওর লাশটা কবরে ফের রাখতে গিয়েই ধরা পড়েছিল এই উইলিয়াম। যাই হোক, পরে অনেকে মিলে চেপে ধরায় মুখ খুলতে বাধ্য হয় বেটা। সব কিছু স্বীকার করে। লোকজন পরে ওর নোটবুক খুঁজে পায়। ওগুলো খুলতেই বেরিয়ে আসে ওর হাতে আঁকা সব ছবি। সে নিজের কাজ নিয়ে খুব গর্বিত ছিল। আচ্ছা, এটা বুঝতে পারলাম না যে প্রতিদিন লাশ আবার কবরে রেখে আসতে হতো কেন তাকে? আর কুমুদিনীর লাশ দেখে মনেও হয়নি যে ওর কোনো ক্ষতি হয়েছে। মনে হচ্ছিল ও শান্তিতে ঘুমোচ্ছে। ওকে দেখে সম্পূর্ণ তাজা লাগছিল। সকাল হওয়ার আগেই মৃতদেহ কবরে রেখে আসতে হয়। কালো জাদু না হলে ঠিক মতো কাজ করবে না তো। কবর মূলত কি? মৃতের আত্মীয়রা বিশ্রামের জন্য যে স্থান নির্ধারিত করে দেয় সেটাই তো, নাকি? মরদেহ সেখানে রাতের বেলা থাকতেই হবে। পিশাচ কোনো লাশ থেকে আত্মা টেনে নিচ্ছে। এটা কিন্তু চলমান প্রক্রিয়া, সময় সাপেক্ষও বটে। বেশ কিছুদিন লেগে যায় আত্মা কবজা করতে। আর তার আগ পর্যন্ত প্রতি রাতে লাশ কবরে রেখে আসতে হয়। সকালের আগে লাশ রাখতে না পারলে কালো জাদু কাজ করবে না। যতদিন এরকম চলে ততদিন তাজা থাকে লাশ। কাজ শেষ হলে, অর্থাৎ পিশাচ পুরো আত্মা নিয়ে নেওয়ার পর লাশ পচতে শুরু করে। একটা পিশাচ তখন অমরত্ব ছাড়াও আরও অনেক কিছু পায়। সে তখন বেশ কিছু ক্ষমতা লাভ করে যা জীবিত অবস্থায় ওর মধ্যে ছিল না। যেমন অসীম শক্তি, ভারী কফিনের ডালা অনায়াসে খুলে ফেলা, লাশের মতো ভারী বোঝা কাঁধে নিয়ে সহজে ছুটে বেড়ানো, খালি পায়ে 6 ফুট উঁচু বেড়া এক লাফে অতিক্রম করা। হ্যাঁ, এরকমই বেশ কিছু ক্ষমতা। কিন্তু ওই শয়তানটাকে তো ফাঁসিতে ঝোলানো হয়েছে। এখনো সে এইভাবেই সব করছে এতদিন পর। মা, তুমি ঠিক বলছো তো? এইসব আদেও কি সম্ভব? ওরা শুধু বেটাকে ফাঁসিতে ঝোলায়নি, অনেক গভীর একটা কবরে লাশ পোতা হয় ওর। তারপর পুরো কবরটা ভেজা সিমেন্ট দিয়ে ভরা হয়। পরে শুকিয়ে যায় সিমেন্ট, কিন্তু ওটা ছিল অনেক বড় ভুল। ওদের উচিত ছিল উইলিয়ামের পুরো দেহটা ধ্বংস করে ফেলা। তাও শহরের লোকজন যা করে তা যথেষ্ট ছিল। কিন্তু সমস্যার সৃষ্টি হয় বন্যার কারণে, যার ফলে অনেকগুলো কবর উন্মুক্ত হয়ে পড়ে। তখন বুলডোজার দিয়ে পুরো কবরস্থান ঢেলে সাজানো হয়। সংস্কার কাজের সময় নিশ্চয়ই কবরের সিমেন্ট ভেঙে গেছে। তারপর ভাঙা সিমেন্টের ফাঁক গলে কবর থেকে বেরিয়ে আসা তো সহজ ব্যাপার। এমন অদ্ভুত কথা যে আমাকে বিশ্বাস করতে হবে, এটা ভেবেই হতবাক হয়ে গেলাম। এমন কিছু আদেও কখনো এই পৃথিবীতে ঘটতে পারে? এদিকে মায়ের কথাও তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। তার কথাতেও বেশ কিছু যুক্তি আছে। সর্বোপরি আমি নিজে চোখেও তো দেখেছি অনেক কিছু। এখন তাহলে কি করা উচিত মা? থামাতে হবে ওকে। তোমাকেই করতে হবে কাজটা। আমি? হ্যাঁ, তুমি। আমার তো বয়স হয়েছে, পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। তুমি তো করতে না। এখন উইলিয়ামের পরিণতি নির্ভর করছে তোমার উপর। যদি ওকে না থামাও তাহলে সে একই কাজ বারবার করবে। আরেকজন মারা যাবে, মৃতের আত্মা টেনে নেবে ও। অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে বৃদ্ধা, কারো লাশই তখন আর নিরাপদ থাকবে না। নারীদের লাশ ওর একমাত্র লক্ষ্য। আমিও ওর পরবর্তী টার্গেট হতে পারি। বয়স বেশি বলে আমার ব্যাপারে বিশেষ কোনো বিবেচনা করবে না সে। আরে বাবা, ওকে থামাবো কিভাবে সেটা বলো না।
ওকে প্রতিহত করা বেশ কঠিন হবে, তবে চেষ্টা করলে কি না করা যায়। প্রস্তুত হও, এ কাজ তোমাকেই করতে হবে। মায়ের সঙ্গে সমস্ত সলা পরামর্শ করা শেষ করে রথিনকে নিয়ে আবারও শহরের হার্ডওয়্যারের দোকানে গিয়ে পৌঁছালাম। প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে। সবথেকে প্রয়োজনীয় জিনিস একটা ধারালো কুড়াল, সেটা কিনলাম। সঙ্গে ধার দেওয়ার যন্ত্র নিতেও ভুলিনি। আরও 3টে জিনিস কিনলাম। এক ক্যান ভর্তি কেমিক্যাল পেইন্ট, একটা লাইটার আর একটা ক্যান লাইটারের তেল। এবার চলে এলাম বাসায়। তুলে নিলাম আমার 12 গেজের ডাবল ব্যারেলের শটগান, সঙ্গে কিছু শটগান সেল। যাত্রাপথেই রথিনকে বুঝিয়ে দিয়েছি আমার করণীয় সম্পর্কে। মা বলেছে ওই পিশাচ খুব একটা ব্যথা অনুভব করে না, কিন্তু পিশাচটার মাথা কেটে তা যদি পুড়িয়ে ফেলা যায় তবে সে ধ্বংস হতে বাধ্য। মাথাটাই আসল, আর মাথা না পোড়ালে পিশাচের নাকি নতুন একটা মাথা আপনা থেকেই গজাবে। আর একটা ব্যাপারও ঘটতে পারে। মাথাটা যেহেতু পোড়ানো হয়নি, তাই ওটার ভেতর থেকে বেরিয়ে আসবে নতুন আর একটা শরীর। মা আসলে সবকিছু খোলসা করে বলেওনি, শুধু বলেছে অনেক প্রাচীন পদ্ধতি এটা। এই পদ্ধতিতেই নাকি মমি, পিশাচ, ভ্যাম্পায়ার, ড্রাকুলা কিংবা পুরাণের রাক্ষসদের ধ্বংস করা হয়েছিল। আপনার মা ইতিপূর্বে পিশাচ বধ করেছেন নাকি কখনো? না, তবে এসব ব্যাপারে তার অনেক জানাশোনা। মায়ের জ্ঞানের পরিধিকে আমি খুব একটা পাত্তা দিতাম না, কিন্তু এখন ধারণা আমার পাল্টেছে। মা যেভাবে সব করতে বলেছে তাতে কাজ হলেও হতে পারে। আর কাজ না হলে? তাহলে আর কি, তখন না হয় আমার লাশটাই খুঁজে বার করবেন, ওই সিমেট্রিতেই গোড় দিয়ে দেবেন আমার লাশটা। আপনার এই কাজে আমি থাকতে পারি আপনার সাথে? না, আমার সাথে যাওয়া চলবে না। আপনি আমাকে ঠেকাতে পারবেন? এটা আমার স্ত্রীর ব্যাপার, আর আপনাকে আমি ভাড়া করেছি। সেটাই তো, যেহেতু ভাড়া করেছেন তাই আমার কিছু কর্তব্য তো আছেই, সেগুলো আমাকে পালন করতে দিন। শুধু আপনার মুখের কথায় সম্পূর্ণ নির্ভর করে আমার পক্ষে বসে থাকা সম্ভব নয়। মানুষকে অত ভরসা আমি করতে পারি না। আর কমলবাবু, অগত্যা আবারও রথিনকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। সে আমার সাথে যাবেই। কবরস্থানের সামনের রাস্তায় গাড়িটা পার্ক করলাম। বড় একটা উইলো গাছের নিচে রাখলাম গাড়িটা। অন্ধকার হচ্ছে, বেড়ে গেছে ছায়ার আনাগোনা। আশা করি গাড়িটা লোকচক্ষুর আড়ালেই থাকবে। গাড়িতে বসে থাকবে রথিন, আমি চলে যাব গোরস্থানের পিছনে। উইলিয়াম ডিকোস্টা নামের পিশাচটা পিছন দিক দিয়েই আসবে সম্ভবত, কারণ কুমুদিনীর লাশের সাথে বোঝাপড়া যে এখনো শেষ হয়নি তার। গাড়িতে বসে আছে আমি আর রথিন। অন্ধকারটা আরো একটু গাঢ় হওয়ার অপেক্ষা করছি। রথিনকে বললাম, কবরের কাছে যাওয়ার আগেই ওকে পাকড়াও করার চেষ্টা করব, কিন্তু শয়তানটা যদি অন্য দিক দিয়ে আসে, মানে এই দিক দিয়ে, তাহলে আপনি হর্ন বাজাবেন, আমি তৎক্ষণাৎ চলে আসার চেষ্টা করব। ওই উঁচু বেড়াটা অনেক সমস্যা করবে, তাই না? তখন ঘুরপথে আসতে হবে, তাও আসব। দৌড় দিলে বেশি সময় লাগবে না আশা করি। সেরকম হলে না হয় আপনি টানা হর্ন বাজাতে থাকবেন, বিরতি দিতে হবে না। হেডলাইট জ্বালাবেন। ড্রাইভ করে মূল ফটকের কাছে যেতে পারবেন না? তবে যাই করুন, এক মুহূর্তের জন্য কিন্তু বের হবেন না গাড়ি থেকে। ওকে আমার শর্ট গানটা দিলাম।
এটা দিয়ে কি গুলি চালানোর অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আগে একসময় পাখি শিকার করতাম। বিরাট কিছু দক্ষতা না থাকলেও কাজ চালানোর মতো হয়তো আছে। গুড। অস্ত্রের দরকার পড়বেই তা বলছি না, তবে সাবধানের মার নেই। কিন্তু কমলবাবু, শয়তানটা শটগানের গুলিতে কি মরবে? মা যা বলেছে তাতে মনে হয় না যে মরবে। তবে শটগানের সেলের আঘাতে ওর গতি কমার সম্ভাবনা তো নিশ্চয়ই আছে। ব্যাগ আর কুড়াল হাতে নিয়ে গাড়ি থেকে নামলাম। নিঃশব্দে হাঁটছি সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই ঘুর পথে বেড়ার কাছে পৌঁছালাম, কবরস্থানের পিছনে। এখন আমার সামনে বেড়া, পেছনে কাদা জল আর নালা। পুরোপুরি রাত নামতে আরো মিনিট 15 লাগতে পারে। বিশাল একটা দেবদারু গাছের পিছনে নিজের অস্তিত্বকে বিলীন করলাম। করাত কলের কাছে এখানেই বোধহয় ওকে কবর দেওয়া হয়। হয়তোবা এই গাছের ডালেই ওকে ঝোলানো হয়েছিল। রাত ক্রমে ক্রমে গাঢ় হলো। কুড়াল নিয়ে বাতাসে কোপ মারছি, কল্পিত শত্রু বধে ব্যস্ত। এই সুযোগে কুড়ালের ওজনটাও পরীক্ষা করে দেখলাম। অস্ত্র হিসেবে এটা যথেষ্ট ভারী। পিশাচের মাথা কাটতে হলে এই জিনিস অনেক জোরে ঘোরাতে হবে। ব্যাপারটা আরও একবার ভেবে দেখলাম। মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলা, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, লোকটা যদি উইলিয়াম ডিকোস্টা না হয়, দেখা গেল ও স্রেফ বিকারগ্রস্ত এক উন্মাদ, তখন? পরক্ষণেই নিজের মনকে বোঝালাম, ব্যাটা পিশাচ না হলে হোক, কিন্তু তার কর্মকাণ্ড একটা পিশাচের থেকে তো কম কিছু নয়। সে একজনের পরলোকগতা স্ত্রীর লাশ নিয়ে টানাটানি করছে, ফলে তাকে শাস্তি দেওয়ার জন্য এই অপরাধটাই যথেষ্ট। শক্ত করলাম নিজের মনকে। কুড়ালের আগা মাটিতে রেখে ওটার হাতলে ঠেস দিয়ে দাঁড়ালাম। দেখতে দেখতে ঘড়িতে সময় 1 ঘন্টা পেরিয়ে গেল। এমন সময় হঠাৎ একটা আওয়াজ কানে এলো, যেন মনে হলো কড়কড় শব্দে ভাঙল কিছু একটা। নালার দিকে তাকালাম। ব্যাটা তো লাশ নিয়ে ওদিকেই ভাগে, তবে সেদিকে আজ শুধু কালি গোলা অন্ধকার ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হয় না। সারা গায়ে হঠাৎ করেই কাঁটা দিয়ে উঠল। পেটের ভেতরটাও কেমন করছে যেন। আবারও সেই তীব্র শব্দ। এবার অনুভব করলাম আওয়াজটা নালার কাছ থেকে আসেনি। আসলে শব্দের অবস্থান আমার সামনেই নয়, শব্দটা আসছে আমার পেছন থেকে। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দাঁড়াতেই এবার পিশাচকে দেখতে পেলাম। সে আমাকে দেখতে পায়নি। সে এক অদ্ভুত ভঙ্গিতে দৌড়ে যাচ্ছে কবরস্থানের বেড়ার দিকে। দেরি না করে আমিও দিলাম ছোট, কিন্তু অনেক পিছনে পড়ে গিয়েছি। ওর সঙ্গে তুলনা করলে আমাকে একরকম গতিহীন বলা যায়। এরই মধ্যে ছুটতে ছুটতে কাদায় পিছলে পড়ে গেলাম একবার। আবারও তাকাতেই দেখি লাশ চোর পিশাচ সেদিনের মতোই বিশাল এক লাফ দিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন চাঁদের সঙ্গে সেটে রয়েছে ব্যাটা। ওর মাথার পেছনে ভেসে বেড়াচ্ছে লম্বা সাদা চুল, পতাকার মতো উঠছে পরনের কোট। এক লাফে 10 ফুট উঁচুতে উঠে গিয়েছে সে। পর মুহূর্তেই পালকের মতো হালকা ভাবে কবরস্থানের ভেতরে গিয়ে পড়ল।
এদিকে আমি হাঁচড়ে পাঁচড়ে উঠে দাঁড়িয়েছি। ততক্ষণে কুমুদিনীর কবরের দিকে ছুট লাগিয়েছে পিশাচ। বেড়ার ধার বরাবর দৌড়াতে শুরু করলাম, হাতে কুড়ুল, কাঁধে ব্যাগ। ছুটন্ত অবস্থায় ওর দিকে নজর গেল, দেখলাম বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছে সে। সমাধি ফলকগুলো টপকে টপকে এগিয়ে যাচ্ছে। এমন সময় কানে এলো আমার গাড়ির হর্নের আওয়াজ। মুহূর্তে হেডলাইটটা জ্বলে উঠতে দেখলাম। গাড়িটা আড়াল থেকে বেরিয়ে এসেছে, বেড়ার কিনারায় চলে এসেছে একেবারে। দেখলাম হেডলাইটের আলোয় থমকে দাঁড়িয়ে পড়েছে পিশাচ। রাতের অন্ধকারে হলদেটে আলোয় তার ভয়াবহ সেই রূপ দেখে ভয়ে আতঙ্কে আমার শরীর যেন অবশ হয়ে গেল। ওদিকে খুব দ্রুত এগিয়ে আসছে গাড়িটা, একেবারে পিশাচের কাছাকাছি চলে এসেছে সেটা। আচমকা আক্রমণ সামলাতে না পেরে পিশাচের দুই হাত উপরে উঠে গেল, তবুও আঘাতটা সামলাতে পারল না সে। গাড়ির ধাক্কায় উড়ে গিয়ে 20 ফুট দূরে পড়ল। তবে দেখলাম পরক্ষণেই উঠে দাঁড়ালো সে। এমন একটা ভাব যেন কিছুই হয়নি, স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, যেন অদৃশ্য কোনো সুতোর সাহায্যে তাকে টেনে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রথিন আমার সমস্ত আদেশ নিষেধ উপেক্ষা করে গাড়ি থেকে নেমে এলো। ওর হাতে আমার দেওয়া শটগান। পিশাচ অবশ্য ওর দিকে ফিরেও তাকায়নি, বরং সে আবার ছুটেছে কুমুদিনীর কবরের দিকে। ততক্ষণে আমি কবরস্থানের ভেতর ওদের অনেকটা কাছাকাছি চলে গিয়েছি। এমন সময় রথিন পিশাচের দিকে নিশানা করে শটগানের দুটো ব্যারেলই খালি করল। প্রচণ্ড শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। সেলের মোক্ষম আঘাতে পিশাচের গা থেকে ধুলো, কাপড়ের কুচি এবং পচা মাংসের টুকরো ছিটকে গেল। ছোটখাটো এই বিস্ফোরণ তাকে ভারসাম্যহীন করে ফেলেছে। তবে পর মুহূর্তে আবারও স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল সে। মুখ দিয়ে একটা পৈশাচিক হুঙ্কার ছাড়ল। তারপরেই রথিনকে এতটুকু সতর্ক হওয়ার সুযোগ না দিয়ে দ্রুত তার উপরে ঝাঁপিয়ে পড়ল। রথিনও কম যায় না, জোড়া ব্যারেল ঘুরিয়ে শটগানের কুদো সামনের দিকে নিয়ে এলো সে। তারপর পিশাচের মাথায় সজোরে নামিয়ে আনলো সেটা। ততক্ষণে আমি রথিনের পাশে চলে এসেছি। ওকে বাঁচাতেই হবে, ইতি কর্তব্য কিছু না ভেবে হাত থেকে কুড়ালটা ফেলে দিলাম। কাঁধ থেকে পড়ে গেল ব্যাগটাও। পিশাচ ফের উপক্রম করছে রথিনকে আক্রমণ করার, তবে তার আগেই এবার আমি বাদ সাধলাম। পিশাচ উইলিয়াম ডিকস্টার মোকাবেলার জন্য আমি এগিয়ে গেলাম। ভেবেছিলাম কাজটা বোধহয় তেমন কঠিন হবে না। উইলিয়াম ডিকস্টার ওই পৈশাচিক শরীরটা নিরেট নয়, ফাঁপা একটা মৃতদেহ। কিন্তু পর মুহূর্তে আমার ধারণা ভুল প্রমাণিত হল। প্রথমবারের মতো ওর সঙ্গে যুঝতে গিয়ে উপলব্ধি করলাম পিশাচটা কতটা শক্তিশালী। কখন যে কি হয়ে গেল বুঝেই উঠতে পারলাম না। শুধু খানিক পর নিজেকে গাড়ির উইন্ডশিল্ডের ওপর আবিষ্কার করলাম। তারপর হঠাৎ আমারই ওপর আছড়ে পড়ল রথিন। এবার বুঝলাম নির্ঘাত ওই পিশাচটা আমাদেরকে একের পর এক এত দূরে ছুঁড়ে ফেলেছে। এতই কম সময়ের মধ্যে হয়েছে ব্যাপারটা যে আমাদের চেতনা দিয়েও আমরা অনুভব করতে পারিনি। ধকলটা কাটিয়ে উঠে বসার চেষ্টা করলাম। ওহ, মারাত্মক ব্যথা করছে পিঠে। মাথা আর ঘাড়েরও একই অবস্থা। কোনো রকমে অন্ধকারে আবার চোখ সয়ে আসতেই দেখলাম পিশাচ উইলিয়াম দুই হাতে সামনের মাটি খুঁড়ে চলেছে। কুমুদিনীর লাশ পেতে সে মরিয়া। ইতিমধ্যে ভয়ানক ক্ষিপ্রতায় মাটির গভীরে পৌঁছে গিয়েছে লাশ চোর পিশাচ। লাফিয়ে নামলাম গাড়ি থেকে।
হতভম্ব ভাবটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তবুও ছো মেরে ক্যানভাসের ব্যাগটা নিলাম, বার করে আনলাম লাইটার আর লাইটারের তেল। চুপিসারে যতটা সম্ভব ওই লাশ চোরের কাছে চলে গেলাম। এবার একটা সময় বুঝে লাইটারের তেল স্প্রে করলাম তার গায়ে। মুহূর্তের মধ্যে তার মাথার পেছনটা ভিজে গেল। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে চাইল পিশাচ উইলিয়াম। সেই সঙ্গে আমার স্প্রে করা তেল গিয়ে পড়ল তার চোখে আর বুকে। আবারও ভিজিয়ে দিলাম ওকে। একসময় খালি হলো তেলের বোতল। ফেলে দিয়ে 2 হাতে তুলে নিলাম লাইটার। তবে ওটার থাম হইলে চাপ দিয়ে আগুন জ্বালার আগেই আবারও হতবুদ্ধি হয়ে গেলাম। লাফিয়ে উঠেছে অসীম শক্তিধর পিশাচ। খুব দ্রুত আমার কাছে এসে আমাকে খামচে ধরেছে। বড় মুহূর্তে আবারও ছড়ে ফেলল। এবার উড়ে গিয়ে আছড়ে পড়লাম বেড়ার ওপর। স্তব্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। আবছাভাবে দেখতে পাচ্ছি পিশাচের কবর খোঁড়া শেষ হয়েছে। কফিনটাকে সে ওপরের দিকে টানছে। এবার আর ডালা খোলার ঝামেলায় গেল না। দেখলাম কাঁধের ওপর পুরো কফিনটাই নিয়ে সে ছুট দিল। কোনো রকমে উঠলাম মাটি থেকে। পা চালিয়ে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করলাম। মাটিতে পড়ে রয়েছে লাইটারটা। সেটা ব্যাগে ভরে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিলাম। এরপর তুলে নিলাম কুড়াল। চিৎকার করে রথিনকে গাড়িতে উঠতে বললাম। রথিন, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ওর অবস্থা খুব একটা সুবিধের না। এখনো যে জ্ঞান আছে ওর, এটাই বড় কথা। ল্যাংচাতে ল্যাংচাতে অতি কষ্টেও গাড়িতে এসে উঠল। ওর হাতে ব্যাগ আর কুড়ালটা দিয়ে ড্রাইভিং সিটে বসলাম আমি। গাড়ি নিয়ে তীব্র বেগে ছোটা শুরু হলো। কিছু দূর যেতেই রথিন চেঁচিয়ে উঠে বলল, ওই যে কমলবাবু, ওই দেখা যাচ্ছে, ওইখান দিয়ে দৌড়াচ্ছে। তাকিয়ে দেখি পিশাচটা কফিন কাঁধে নিয়ে নালার দিকে দৌড়চ্ছে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। মনে হয় আমি জানি কোথায় যাচ্ছে শয়তানটা। করাতকলের রাস্তাটা গাড়ি চালানোর জন্য উপযুক্ত নয়, তাই অল্প কিছু দূরে গাড়িটা থামাতে হলো। দুপাশের বৃক্ষরাশি ঘন হতে হতে পথটাকে সংকীর্ণ করে ফেলেছে। সঙ্গে যোগ দিয়েছে অজস্র ঝোপঝাড়। তাই সামনে চলার জন্য এখন 2 পায়ে ভরসা। হন্তদন্ত হয়ে ছুটছে দুজনে। রথিনের হাতে ক্যানভাসের ব্যাগ, আমার হাতে কুড়াল। ব্যাগের ভেতরে আর কি আছে কমলবাবু? আরো বেশি পরিমাণে লাইটারের তেল। আশেপাশের গাছগুলো আরো যেন নিচের দিকে ঝুঁকে এলো। খানিক পর দেখা গেল সামনে আর কোনো রাস্তা নেই, শুধু গাছ আর গাছ। ডালপালা ঠেলে সামনের দিকে যাচ্ছি। ক্ষতবিক্ষত হচ্ছে শরীর। শেষমেশ অল্প একটু ফাঁকা জায়গা পেয়ে আবারও দ্রুত সামনের দিকে এগোলাম। বেশি দূর যেতে হলো না। ফাঁকা জায়গাটার ঠিক কেন্দ্রেই দাঁড়িয়ে রয়েছে ওই করাতকল। তার ঝুলে থাকা ছাদ, জায়গায় জায়গায় নেই হয়ে যাওয়া দেওয়াল, আর উপর নিচে ডানে বামে বেড়ে ওঠা গাছ। চাঁদের আলোয় ধ্বংসপ্রাপ্ত দালানটাকে ঈষৎ হলদেটে মনে হচ্ছে। আপনি কি নিশ্চিত যে ও এখানে আছে? দেখুন রথিনবাবু, আমি এখন আর কোনো কিছু নিয়েই অত নিশ্চিত নই, কিন্তু এইটুকু জানি যে ওর কবরটা ধারে কাছে কোথাও। নিজের কবরই এখন ওর একমাত্র বাসস্থান হওয়ার কথা। লম্বা একটা দম নিয়ে দুইজনে করাতকলের ভেতরে ঢুকলাম। পায়ের নিচের বোর্ডগুলো আবারও ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত। হঠাৎ চোখে পড়ল সামনে একটা উন্মুক্ত সিঁড়ি, আর সেটা বেয়ে দ্রুত ওপরের দিকে উঠে যাচ্ছে উইলিয়াম ডিকোস্টা। একেবারে ইঁদুরের মতো নিঃশব্দে। ওর কাঁধে কফিন,
আর কফিনের ভেতরে মিসেস কুমুদিনী চৌধুরী। উইলিয়াম কফিনটা আলতো করে ধরে রেখেছে, যেন একটা জুতোর বাক্স ওটা। সময় নষ্ট না করে সিঁড়ির দিকে ছুট দিলাম। সিঁড়িতে পা দিতেই যেন তুলে উঠল পুরনো ভগ্নপ্রায় সিঁড়িগুলো। রথিনকে ইশারায় সেদিকে আসতে বারণ করলাম। লোকটা দেখলাম এই প্রথম আমার কথা শুনল, তবে নিষেধাজ্ঞা কতক্ষণ মান্য করবে তা জানি না। আমি এবার ওপর দিকে ওঠায় মন দিলাম। খুব সন্তর্পণে এতটুকু শব্দ না করে সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম। এমন সময় হঠাৎ একটা সিঁড়িতে ফাটল ধরল। ফাটলের মধ্যে ঢুকে গেল আমার পা। ব্যথার চোটে জ্ঞান হারানোর দশা আমার। মনে হচ্ছে কোনো হাতি জোরদার এক লাথি মেরে আহত পাটাকে পিষ্ট করে ফেলেছে। অল্পের জন্যই কুড়ালটা হাত থেকে পড়ল না। শক্ত করে চেপে রাখলাম ওটা। কমল বাবু, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক থাকার চেষ্টা করছি। এরপর প্রাণপণে চেষ্টা করে অনেক কায়দা কসরতের পর 2 পা বার করে আনতে পারলাম। আবারও ল্যাংচাতে ল্যাংচাতে সিঁড়ির বাকি ধাপগুলো উঠছে। শক্ত হাতে ধরে রয়েছে কুড়াল। একেবারে উপরে উঠে বাম দিকে গেলাম। যতদূর মনে পড়ছে পিশাচটাকে ওদিকেই যেতে দেখেছি আমি। হেঁটে খুব একটা সুবিধা করতে পারছি না। একে তো পাটা গেল, তারপর মেঝেটা কাঠের তৈরি। দেখলাম ওপরে ডান পাশের দেওয়াল এখনো অক্ষত। সেদিকে দরজার জায়গা থাকলেও কোনো পাল্লা নেই। বামে অসম্পূর্ণ মেঝে, হাঁটার মতো জায়গা ওই ডান দিকেই আছে। আর বাদিক দিয়ে হেঁটে গেলে কিছুক্ষণের মধ্যেই সোজা 30 ফুট নিচে গিয়ে পড়তে হবে। তাই কোনো রকমের টলমলো পায়ে ডান দিকে গেলাম। দেওয়াল ধরে ধরে এগোতে থাকলাম। সামনেই একটা ডোরওয়ে পড়ায় তাকালাম সেটার ভেতর। ভেতরের অবস্থা বাম দিকের মতোই, কোনো মেঝে নেই সেখানে। সেই ফাঁক দিয়ে নিচে তাকাতেই রথিনের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। ও বেশ দূরের একটা পাল্লাবিহীন দরজার দিকে আঙুল দিয়ে ইশারা করছে। বেটা ওই দিকে ঢুকেছে। আমি সময় নষ্ট না করে তার ইশারা করার দিকে এগোলাম। সেই দরজার কাছে গিয়ে ভেতরে তাকালাম। একটা সম্পূর্ণ রুম আছে ভেতরে, ওপরে ছাদ নেই। আগে কোনো এক সময় ছিল হয়তো, তবে কালের আবর্তে আপাতত নেই হয়ে গিয়েছে। আকাশে চাঁদ থাকায় ছাদবিহীন ঘরটা আলোকিত হয়ে আছে চাঁদের আলোয়। কাঠের মেঝে চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। এবার চোখে পড়ল মেঝেতে কফিনটা রাখা। বাক্সটার শেষ প্রান্তে কুমুদিনীর পোশাক পরে রয়েছে। না, শুধু কুমুদিনীর নয়, পরে আছে ওই পিশাচের পচা গলা কোটটাও। তৎক্ষণাৎ যা বোঝার বুঝে নিলাম। উইলিয়াম ডিকোস্টা কুমুদিনীর লাশের সঙ্গে সঙ্গমে রত। দৌড়ে গেলাম সেদিকে। উইলিয়ামের নগ্ন শরীরটা নজরে এলো এবার। যা ভেবেছিলাম তাই, এক পৈশাচিক রতিক্রিয়ায় লিপ্ত হয়েছে শয়তানটা। আমিও নিজেকে স্থির করে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হলাম। এবার শয়তানের শরীরটা আরও একবার কুমুদিনীর লাশের ওপরে নামতেই সর্বশক্তি দিয়ে কুড়ুলটা চালালাম। আমার করা অস্ত্রের সেই মোক্ষম আঘাত ওর গলার পেছনে গিয়ে পড়ল। তবে আঘাতের ফলাফল কিন্তু আমার আশানুরূপ হলো না। লাফিয়ে উঠল পিশাচ, শূন্যে ভেসে উঠল ওর দেহ। ঝট করে চেপে ধরল কুড়ুলের হাতলটা। এক অস্বাভাবিক ক্ষিপ্রতা ওর শরীরে, আমাকেও ধরে ফেলত। কিন্তু হঠাৎ কেন যেন ভারসাম্য হারালো সে, আছড়ে পড়ল মেঝেতে।
আমিও সেই সুযোগে দরজার দিকে পিছিয়ে গিয়েছি। এখনো যদিও ঠিকভাবে হাঁটতে পারছি না, তাই পেছোতে পেছোতে একসময় হোঁচট খেয়ে আমিও পড়ে গেলাম। দেখলাম পড়ে গিয়েও আবারও স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠেছে উইলিয়াম ডিকোস্টা। আর ঠিক তার পর মুহূর্তেই চোখের নিমেষে একেবারে আমার সামনে আবির্ভূত হলো সেটা। এসেই চেপে ধরল আমার গলা। হাত তো নয়, গলার ওপর যেন সাঁড়াশির চাপ অনুভব করলাম। ছিঁড়ে যাচ্ছে গলার মাংস, দেহের ভেতরে থাকা সবটুকু বাতাস নিংড়ে বার করে নিতে চাইছে সে। পিশাচটা একেবারে আমার সামনাসামনি থাকায় দুর্গন্ধটা যেন এখন তীব্রভাবে পাচ্ছি। সেই প্রবল দুর্গন্ধে নিঃশ্বাসটাও যেন ঠিক করে নিতে পারছি না আমি। পৈশাচিক হাসিতে মেতে উঠেছে তার মুখ, সমস্ত কালো দাঁতগুলো বার করে আমার দিকে চেয়ে আছে। করাতের মতো তার ওই দাঁতের ওপরে চাঁদের আলো পড়ে ঝিকিয়ে উঠছে। ওর মুখমণ্ডলের অবস্থা রীতিমতো ভয়াবহ। জায়গায় জায়গায় চামড়া গলে হাড় বেরিয়ে এসেছে, হাড়ের সঙ্গে পর্দার মতো ঝুলছে মাংস। আমাকে মোক্ষম এক নাক পাশে চেপে ধরেছে পিশাচ। দুজনের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। তাছাড়া এতটুকু বাতাসের জন্য আমার শরীরটা থরথর করে কাঁপছে মৃত্যু শিয়রে। এমন সময় খুট করে একটা আওয়াজ হলো। শব্দের উৎস লক্ষ্য করে কোনো রকমে তাকালাম। এতক্ষণে খেয়াল করলাম শয়তানটার সঙ্গে ধস্তাধস্তি করতে করতে কখন যেন নিচে এসে পড়েছি। যে কক্ষের মধ্যে এখন আমি রয়েছি, এই কক্ষ টপকেই ওপরে উঠেছিলাম একটু আগে। এবার দেখলাম রথিন কখন যেন ব্যাগ হাতে এই কক্ষে এসে হাজির হয়েছে। ব্যাগ থেকে লাইটারটা বার করে ওটার সুইচ অন করেছে সে। ধপ করে জ্বলে উঠেছে লাইটারের মুখের আগুন। যখন সে বুঝলো আগুনটা আর নেভার সম্ভাবনা নেই, তখন জিনিসটা ছুঁড়ে মারলো আমাদের দিকে। পিশাচ উইলিয়ামের গায়ে এসে লাগলো লাইটারটা। লাইটারের তেল ঢেলে আগেই আমি পিশাচের সারা দেহ ভিজিয়ে দিয়েছিলাম। এবার জ্বলন্ত লাইটার এসে পড়ায় সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল ওর দেহ। মশালের মতো জ্বলতে আরম্ভ করলো মাথা। আমাকে ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো পিশাচটা। সোজা এবার ছুটলো রথিনের দিকে। আমিও নিজের সাধ্য মতো তাড়াতাড়ি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। অবশ্য লাভ হলো না তাতে। এই মুহূর্তে আমার আর মৃত জলহস্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কিছুক্ষণ চেষ্টা করার পর অতি কষ্টে উঠে দাঁড়াতে পারলাম। এক পা এক পা করে সামনে এগোচ্ছি। এমন সময় দেখলাম আরেকটু সামনে মেঝেতেই পড়ে রয়েছে কুড়ালটা। ওদিকে দাউ দাউ করে জ্বলছে পিশাচের মাথা। ওটার আর কোনো ভ্রুক্ষেপ নেই আমার ওপর। জ্বলন্ত দেহ নিয়ে সে এখন রথিনের গলা চেপে ধরে শূন্যে তুলে ধরেছে। আমি কোনো মতে মাটির থেকে কুড়ালটা তুলে নিয়ে কাছাকাছি পৌঁছালাম ওদের। তারপরে গায়ের অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করে পেছন থেকে কুড়াল চালালাম পিশাচের বাম হাঁটুর ঠিক ওপরে। ধারালো কুড়ালের আঘাত আমার কাজটা অনেকটাই সহজ করে দিল। এক কোপে পিশাচের হাঁটু সহ বাম পাটা কেটে ফেললাম আমি। এক পায়ে পুরো শরীরটার ভর চলে যাওয়ায় পড়ে যেতে বাধ্য হলো উইলিয়াম ডিকোস্টা। সাথে সাথে ছেড়ে দিল রথিনকেও। রথিন দ্রুত পিছিয়ে গেল। গলাটা আলতো করে চেপে ধরেছে। এতটুকু শ্বাস নেওয়ার জন্য খাবি কাচ্ছে। হাঁপুড়ের মতো ওঠানামা করছে তার বুক। মুখ ঘুরিয়ে দেখলাম একদিকে পড়ে রয়েছে প্রজ্বলিত পিশাচ। আর দেরি করলাম না, ওটার কাছে গিয়ে গলা লক্ষ্য করে আবারও কুড়ুল চালালাম।
শয়তান! মোট 3টে কোপের পর দেহ থেকে বিচ্ছিন্ন হলো উইলিয়ামের পচে যাওয়া জ্বলন্ত মাথাটা। বিচ্ছিন্ন মাথাটার উপর সমস্ত রাগ উগড়ে দিলাম। মনের রাগ মিটিয়ে আরো কিছুক্ষণ কোপালাম। এদিক ওদিক ছিটকে পড়ল জ্বলন্ত খুলির টুকরো টাকরা। টলমল পায়ে এগোলাম কয়েক কদম। রথিনের দিকে তাকিয়ে বললাম, রথিনবাবু, ওইভাবে যে লাইটারটা ছুঁড়ে দিলেন, আমি তো তখন ওই শয়তানের কবজায়। আগুন তো আমার গায়েও লেগে যেতে পারত। অত্যন্ত দুঃখিত কমলবাবু, আমার আর যে কোনো উপায় ছিল না। রথিনের দিকে ফিরে কথা বলছি, এমন সময় খেয়াল করলাম তার চোখ জোড়া ক্রমে বিস্ফারিত হয়ে উঠছে। চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চায়, হা হয়ে যাচ্ছে মুখটা। লক্ষ্য করলাম তার দৃষ্টি আমারই মাথার পেছনের কোনো একটা কিছুতে নিবদ্ধ। চৌকিতে সজাগ হয়ে পেছন ফিরলাম। এবার দেখলাম এক ভয়াবহ দৃশ্য। মস্তকবিহীন এক পা বিশিষ্ট লাশটা বুকে হেঁটে আমাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। চোখের পলকে আমার গোড়ালিটা চেপে ধরল ওটা। তবে রে শয়তান! আরো একবার সজোরে নামিয়ে আনলাম কুড়ালটা। তৎক্ষণাৎ কবজি থেকে কেটে আলাদা হয়ে গেল পিশাচের হাত। কাটা কবজিটা পা থেকে ঝেড়ে ফেললাম। এরপর আবারও যেন আমায় কোপানোর নেশায় পেয়ে বসল। একের পর এক কোপ দিয়ে চলেছি। কুড়াল একবার ওপরে উঠছে তো পরক্ষণেই দ্রুত গতিতে নেমে আসছে নিচে। কাট কাটার মতো করে গায়ের জ্বালা মিটিয়ে টুকরো টুকরো করলাম জ্বলন্ত লাশটাকে। খানিকক্ষণ পর দেখা গেল লাশের বড় সড়ো কোনো টুকরো আর অবশিষ্ট নেই। এবার ক্লান্তি বোধ করলাম। পুরো শরীরটা যেন ভেঙে আসতে চাইছে। দাঁড়িয়ে থাকতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। কুড়ালে ভর দিয়ে কোনো মতে দাঁড়ালাম। এক বিন্দু শক্তি আর গায়ে অবশিষ্ট নেই। ইতিমধ্যে আর একটা বিপত্তি ঘটে গিয়েছে। পিশাচের গা থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে কখন যেন। পচা কাঠের গুঁড়োতেও ধরেছে আগুন। কাগজের মতো সহজেই জ্বলে উঠেছে আশেপাশের সবকিছু। ক্যানভাসের ব্যাগটা পড়েছিল ফ্লোরে, তার ভেতরে লাইটারের তেল রাখা ছিল। আগুন ধরল সেটাতেও। খানিক পর আচম্বিতে বিস্ফোরিত হলো ব্যাগটা। বিস্ফোরণের ধাক্কায় আমরা দুজনে ছিটকে গিয়ে পড়লাম। চারপাশে তাকিয়ে দেখলাম একের পর এক লেলিহান শিখা ইতিমধ্যেই মাথা চড়াতে আরম্ভ করেছে। মনে মনে ভাবলাম সিঁড়ি বেয়ে হয়তো কয়েক ধাপ ওপরে উঠলে বের হওয়া সম্ভব। সেদিকে আগুনের লেলিহান শিখা এখনো পৌঁছায়নি। তবে পরক্ষণে আগুনের দৌরাত্ম্য দেখে বুঝলাম পুড়ে কাবাব হওয়াটা বোধহয় আর আটকানো গেল না। খুব বেশি হলে পোড়ার মুহূর্তটা খানিক বিলম্বিত করা যাবে। দুটো পথ খোলা আছে এখন, হয় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা, নয়তো তাকে বিলম্বিত করা। মনে হলো দ্বিতীয় পথটাই বিকল্প হিসাবে উৎকৃষ্ট। রথিন আমাকে সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করল। ওর সাহায্য ছাড়া বোধ হয় আমি আর উঠতেও পারতাম না, কারণ আমার পায়ের গোড়ালি ততক্ষণে ফুলে গৃহযুদ্ধে ব্যবহৃত গোলার মতো আকার নিয়েছে। কুড়ালটাকে এখন ক্রাচের মতো ব্যবহার করছি আমি। এবার আগুনের লকলকে জীব সিঁড়ির পিছনের ধাপগুলোকে চাটা শুরু করল। এক কথায় আমরাও আগুনের তাড়া খেয়ে ওপরের দিকে উঠছি। মানুষ আর আগুনের মধ্যে এক অসীম ছোঁয়াছুঁয়ির খেলা শুরু হয়েছে যেন। অবশেষে দোতলায় উঠলাম। কুমুদিনীর লাশ যে ঘরে রাখা রয়েছে সেদিকে ছুটলাম।
রুমের ডোরওয়ে অতিক্রম করতে গিয়ে চোখ গেল কফিনের দিকে। মিসেস কুমুদিনীর লাশটা সম্পূর্ণ নগ্ন হয়ে আছে। এখনো তার শরীর আগের মতো তাজা। হয়তো ওর শরীরের সবটুকু পিশাচ উইলিয়াম শুষে নিতে সমর্থ হয়নি। অবশ্য সেই মুহূর্তে এত কিছু ভাববার সময় নেই আর। অগ্নিশিখা প্রায় আমাদেরকে ছুঁয়ে ফেলেছে। রথিনকে ছেড়ে এবার পুরোপুরি কুড়ালের উপর ভর দিলাম। আস্তে আস্তে এগোতে লাগলাম জানলার দিকে। বাইরে তাকিয়ে দেখি জানলার ঠিক নিচেই কালো হয়ে যাওয়া কাঠের গুঁড়োর সেই স্তূপটা রয়েছে। ল্যাংচাতে ল্যাংচাতে কফিনের কাছে ফিরে এলাম। হাত থেকে কুড়াল ফেলে দিয়ে আঁকড়ে ধরলাম কফিনের এক প্রান্ত। রথিনকে বললাম, রথিনবাবু ঠেলতে থাকুন, থামবেন না। সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল সে। মেঝেতে সশব্দে ঘষা খাচ্ছে এখন কফিনটা। ওদিকে চারপাশের অসংখ্য ফাটল দিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে ধোঁয়া। তাপমাত্রা বেড়ে যাচ্ছে বহু গুণে। আগুনের লকলকে জীব এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, যেন খুঁজছে আমাদেরকেই। এবার দুজনে প্রাণপণে ঠেলে কফিন সহ মিসেস কুমুদিনীকে জানলার বাইরে ঠেলে ফেলে দিলাম। কফিন থেকে বেরিয়ে কাঠের গুঁড়োর উপর গিয়ে পড়ল লাশটা। তারপরই আমরা দুজন ঝাঁপ দিলাম। কুমুদিনীর মতোই সেই স্তূপের ওপর গিয়ে পড়লাম দুজনে। নিজেদেরকে সামলে কাঠের গুঁড়োর উপর উঠে দাঁড়াতেই দেখলাম পুরো করাত কল ধসে পড়তে শুরু করেছে। হাঁচড়ে পাঁচড়ে কোনো মতে নিরাপদ দূরত্বে সরে গেলাম। রথিনও আমার দেখা দেখে একপাশে সরে এসেছে, কিন্তু কুমুদিনীর মরদেহটাকে আর রক্ষা করতে পারলাম না। করাত কলের জ্বলন্ত দেওয়ালগুলো কাত হয়ে কাঠের কুঁড়োর ওপর এসে পড়ল। ততক্ষণে বেশ দূরে সরে এসেছে আমরা। খোঁড়াতে খোঁড়াতে বুকে হেঁটে, কখনো আবার চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে অবশেষে কাজটা করতে পেরেছি দুইজনে। এই মুহূর্তে আগুন আর আমাদের মাঝের দূরত্ব প্রায় 50 ফুট হবে। শেষবারের মতো পিছন ফিরে তাকালাম। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন আস্ত এক পর্বতের রূপ ধারণ করেছে। লেলিহান শিখার অংশ হয়ে গিয়েছে হতভাগ্য কুমুদিনীর লাশ। উইলিয়াম ডিকোস্টার টুকরো টাকরাও বাদ যায়নি। এই কালরাত্রির পর কেটে গিয়েছে প্রায় বেশ কিছুদিন। এখন আমার হাতে প্রায় প্রতি মাসেই কিছু না কিছু নতুন কেস আসে। আমিও সগৌরবে সেগুলোর সমাধান করে একের পর এক ধাপ এগিয়ে চলেছি। এমন সময় একদিন বিহারের ঝাঁঝা থেকে আমার এক বন্ধু অমূল্য টেলিগ্রাম পেলাম। টেলিগ্রামে সে জানতে চেয়েছে মিসেস কুমুদিনীর ব্যাপারে। আমি তো টেলিগ্রাম পড়েই অবাক। অমূল্য মিসেস কুমুদিনীকে চিনল কি করে? পেশাওয়ার থেকে বিহারের দূরত্ব নেহাত কম নয় তো। একজন অখ্যাত মহিলা, সবচেয়ে বড় কথা সে আবার মৃত। এমন একটা মানুষকে হঠাৎ অমূল্যর প্রয়োজন হতে পারে কেন? এই ভেবে যার পণ্যায় বিস্মিত হলাম। যাই হোক, এই সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই রথিনবাবুর কাছে পাওয়া যাবে। এই ভেবে রথিনবাবুর ঠিকানাটা খুঁজে বার করলাম। কয়েকদিনের মধ্যে তার বাড়িতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা জানলাম তাতে আবারও আমার শরীর কেঁপে উঠল কোনো এক অজানা আতঙ্কে। মিসেস কুমুদিনী চৌধুরী মারা যাওয়ার ঠিক 15 দিনের মাথায় রথিনবাবুও নাকি মারা গিয়েছেন। তিনি মারা গিয়েছিলেন রক্ত স্বল্পতা রোগে। আমি মনে মনে হিসেব করে দেখলাম এই ভয়াবহ কালরাত্রির ঘটনার
মাত্র 7 দিনের মাথায় রথিনবাবু মারা যান। কি আশ্চর্য, রক্ত স্বল্পতা রোগে এত দ্রুত কারো মৃত্যু হয় নাকি? এরপর বিহারের ঝাঁঝাতে কি বিরাট পরিমাণে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল এবং সেই রক্ত স্বল্পতার কারণ খুঁজতে গিয়ে কিভাবে খোঁজ পাওয়া গিয়েছিল মিসেস কুমুদিনী রূপী পিশাচের, তারপর তার পরিণতিটাই বা কি ঘটেছিল সে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন মিসেস কুমুদিনী চৌধুরী গল্পে। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সুদূর পেশাওয়ার থেকে মিসেস কুমুদিনী বিহারের ঝাঁঝাতে পৌঁছালেন কিভাবে? তার থেকেও বড় কথা, তার দেহটা তো সেদিন করাত কলের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিল। তবে কি কমলাকান্তের মায়ের কথাই ঠিক, পিশাচের মুণ্ডুচ্ছেদ না করলে হাজার উপায়েও তাকে মারা যায় না? কি মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে জানান। আপনারা শুনছিলেন ফিরে এলো মিসেস কুমুদিনী। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।